একটু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার নিজ চোখে দেখা বিশ্লেষণটা জানতে চাই। যেভাবে এই নির্বাচনটাকে হাইপ করা হয়েছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে স্বয়ং মোহাম্মদ ইউনূস তিনি এই হাইপটা করেছিলেন এবং তার প্রচারক এই হাইপটাকে আরো অ্যাম্পলিফাই করে। কিন্তু তাহলে এই ইলেকশনে কেন 59 নেমে গেল? যেহেতু আওয়ামী লীগ নেই এবং আওয়ামী লীগের কিছু মিত্র দল বামপন্থী তারাও নেই, সেজন্য নির্বাচনটা হয়ে যাচ্ছে খুব একপেশে, মানে খুব লিমিটেড চয়েস হয়ে গেছে। আপনি হয় ডানের জন্য ভোট দিবেন না অতি ডানের জন্য ভোট দিবেন। এটা তো কোনো চয়েস হতে পারে। গ্রহণযোগ্য তো বটেই, কারণ যেহেতু এটা সুষ্ঠু ছিল, এখানে এটা মানে শান্তিপূর্ণ ছিল এবং অ্যাকচুয়াল ভোটিং এ তেমন কোনো অনিয়ম কেউ লক্ষ্য করেনি, আমিও লক্ষ্য করিনি। সো ওদিক থেকে সুষ্ঠু, ঠিক আছে। কিন্তু যদি কেউ বলে এটা অন্তর্ভুক্তিমূলক ছিল, তাহলে তো আমি বলবো তারা একটা স্রেফ মিথ্যা কথা বলছে। যে আওয়ামী লীগের যারা ভোট দিতে গিয়েছে তারা মূলত বিএনপিকে ভোট দিয়েছে এবং এই যে বিএনপির যে 50%, 49% তার নিজের ভোট আর জোট সঙ্গীদের নিয়ে 51%, সেটার একটা বড় অংশ, সিগনিফিক্যান্ট অংশ, আমি বলবো সিগনিফিক্যান্ট অংশ, উল্লেখযোগ্য অংশ এসছে আওয়ামী লীগের কাছ থেকে। আমরা কিছু নতুন সরকার নিয়ে কিছুটা বিশ্লেষণ করতে চাই এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা রাজনৈতিক দল বিএনপি তার মন্ত্রিপরিষদ ঘোষণা করেছে। আমরা দেখেছি অর্ধশতাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এর মধ্যে 10 জন রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তো আপনি সম্প্রতি বাংলাদেশ ঘুরে এসেছেন এবং নির্বাচনকালীন সময়ে একদম বাংলাদেশের এই নির্বাচনটি কাছে থেকে দেখেছেন। তো শুরুতেই আমি একটু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার নিজ চোখে দেখা বিশ্লেষণটা জানতে চাই, যদিও একটু পুরনো, তারপরও এটা আমাদের কাছে। আচ্ছা, আমার বিশ্লেষণটা হলো যে যেভাবে এই নির্বাচনটাকে হাইপ করা হয়েছিল, যেটা বাংলাদেশের ইতিহাসের স্বয়ং মোহাম্মদ ইউনূস তিনি এই হাইপটা করেছিলেন এবং তার প্রচারকরা এই হাইপটাকে আরো অ্যাম্পলিফাই করে। তিনি এটাকে ইতিহাসের সবচেয়ে সেরা ইলেকশন হবে, এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন হবে, এইসব বলে বেরিয়েছেন। কিন্তু পরে দেখা গেল যে এই নির্বাচনটা আসলে আপনার 2008-এর ধারে কাছ দিয়ে ছিল না। 2008-এ যেই ধরনের উৎসাহ উদ্দীপনা এবং মানুষের উপচে পড়া ভিড় ছিল সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে, এইবার কিন্তু আমি সেটা দেখিনি। আমি যখন সকালে বের হই মোহাম্মদপুরে এলাকায়, যেখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপির ববি হাজ্জাজ আর বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হকের মধ্যে, সেখানে মানে অনেক উত্তেজনা, অনেক ভিড়ভাট্টা আপনি এক্সপেক্ট করবেন, যেহেতু দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তো 11:30টায় সকালে বের হয়ে আমার মনে হলো যেটা কি মানে কোভিডের লকডাউনের মতো অবস্থা, একেবারে ফাঁকা, পুরো এলাকা ফাঁকা, কেউ নাই রাস্তায়, একটা রিক্সা চলছে। আমি হেঁটে হেঁটে ভোট কেন্দ্রে গেলাম, গিয়ে দেখি ওই ছোট ছোট জটলা দেখলাম দুই একটা, যেখানে ওই পার্টির লোকজন একটা টেবিলে নিয়ে বসে থাকে, ভোটারদের স্লিপ টিপ দেয়, ওইখানে দুই একটা জটলা। কিন্তু ভোট কেন্দ্রে পুরুষদের প্রথমে গেলাম, মানে যেতে হলো আমাকে নারীদের প্রবেশ কেন্দ্রের পাশ দিয়ে, কোনো কিউ নাই, কোনো লাইন ভিতরেও নেই বাইরেও নেই। ঘুরে আমি গেলাম পুরুষদের প্রবেশের মানে দরজায়, সেখানেও দেখলাম একদম ফাঁকা, কোনো কিউ নাই, লাইন নেই। সোজা চলে গেলাম, গিয়ে সোজা বুথে চলে গেলাম। সো এই ছিল 11:15। এখন সকাল 11:15টার মধ্যে কিন্তু নর্মালি বাংলাদেশে ব্যাপক ভিড় হয়, ব্যাপক ভোট হয়। তারপরে আমি গেলাম গুলশানে এবং যাওয়ার পথে আমি একই দৃশ্য দেখলাম যে রাস্তা ফাঁকা। অনেকে বলছে এটা ঈদ, তো ঈদ, হ্যাঁ ওই দিক থেকে ঈদ, কারণ ঈদের দিনও রাস্তা ফাঁকা থাকে, তো সেদিক থেকে বলতে গেলে ইয়েস ঈদ। কিন্তু কোনো উৎসবের আমি মানে যেটা আর কি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল উৎসব মুখর এবং এইসব কিন্তু আমি অন্তত ঢাকা শহরে দেখিনি। তাহলে সরকারের তরফ থেকে যে বলা হলো যে 59%, 59%। এখন ব্যাপার হচ্ছে যে আমি ঢাকা শহরে যতটুকু এলাকায় গিয়েছি ওখানে 59%-এর আভাস আমি পাইনি। আচ্ছা ঠিক আছে, হয়তো আমার চোখের সামনে মানে কিছু হতে পারে, কিন্তু আমি তো ঘুরেছি মূলত বিকেলের আগে, যখন আসল ভোটটা হয়। বিকেলে কিন্তু ভোটের হার অনেক কমে যায়, লোকজন আর বেরি হয় না। আর টিভিতে যা দেখলাম আমি অন্যান্য অঞ্চল থেকে, গ্রাম অঞ্চল থেকে, সেখানে ভোট কেন্দ্রে কিছু কিছু লাইন দেখানো হলো, কিন্তু সেই লাইনগুলো দেখে মনে হলো না যে এখানে উৎসাহে মানুষ ফেটে পড়ছে বা উপচে পড়া ভিড়। সো ওদিক থেকে 49, ওকে ঠিক আছে, আমি মানলাম, হতে পারে। কিন্তু আপনার 2008 সালে এটা ছিল 87%,
আপনার 2001 সালে ছিল 75% প্রায়, আপনার 1996 এর জুন মাসে এটা 75% ছিল। সো ওই তিনটা ইলেকশন এত হাই ছিল কেন? এটা কারণ হচ্ছে 91 সালে যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, ওই সময় হয়তো মানুষ টের পেল যে নির্দলীয় সরকার ক্ষমতায় থাকলে ভোট দেওয়া যায়, ভোট আমার ভোট আমি দিতে পারবো, এবং তাদের সেই আস্থাটা হয়েছিল বলেই পরবর্তী তিনটা ইলেকশনে এত বেশি টার্ন আউট হয়েছে। কিন্তু তাহলে এই ইলেকশনে কেন 59 নেমে গেল? কারণ 87 থেকে 59 একটা বিরাট ড্রপ। এটা তো আরো সেরকম হওয়ার কথা ছিল 2008। এখানে আওয়ামী লীগ তো ভোট বর্জনের ডাক দিয়েছে। স্বাভাবিকভাবে কেউ কেউ এটা বলছেন যে 30 থেকে 40% ভোট আওয়ামী লীগের ছিল। তো সেক্ষেত্রে বড় একটি রাজনৈতিক দলের অংশগ্রহণ না হওয়াও তো ভোটের উপস্থিতির একটা বড় কারণ ছিল। প্রিসাইসলি আমার মনে হলো যে দুইটা ফ্যাক্টর এখানে কাজ করেছে। একটা হচ্ছে যে আওয়ামী লীগের অনেকেই ভোট দিতে চায়নি, আবার অনেক জায়গায় আওয়ামী লীগের লোকজন কিন্তু জামাতকে আটকানোর জন্য বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু অনেকে আওয়ামী লীগের ভোট দিতেই যায়নি, 1 নম্বর। আর 2 নম্বর হলো আওয়ামী লীগের বাইরেও অনেকে ভোট দিতে যায়নি, কারণ তাদের সামনে চয়েসটা খুব লিমিটেড ছিল। যেহেতু আওয়ামী লীগ নেই এবং আওয়ামী লীগের কিছু মিত্র দল বামপন্থী তারাও নেই, সেজন্য নির্বাচনটা হয়ে যাচ্ছে খুব একপেশে, মানে মানে রাজনীতির যে দুই ভাগ, ডান এবং বাম, সেখানে দেখা গেল বিএনপি এবং জামাত এবং তাদের আরো বেশি সমমনা ইসলামী ডানপন্থী দলগুলো। কাজেই খুব লিমিটেড চয়েস হয়ে গেছে। আপনি হয় ডানের জন্য ভোট দিবেন, না অতি ডানের জন্য ভোট দিবেন। এটা তো কোনো চয়েস হতে পারে না। তো সেজন্য হয়তো অনেকেই ভেবেছে এখানে ভোট দেওয়ার দরকার নেই। সো 59, ওকে, 59টা খারাপ না টার্ন আউট, কিন্তু বাংলাদেশ যেভাবে ভোট দিয়েছে গত প্রিভিয়াস আগের ইলেকশনগুলোতে, যেগুলো আর কি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, সেগুলোর তুলনায় কিন্তু এই ইলেকশনটা ওগুলো ধারে কাছে যেতে পারেনি। সেজন্য আমার মনে হচ্ছে যে এই যে নির্বাচনের পরেও যে হাইপটা চলছে, যে উৎসব মুখর পরিবেশে হ্যান ত্যান, এগুলো আমার কাছে মনে হয় জাস্ট বানানো কথাবার্তা। ভোট হয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে। বিএনপি ফেয়ার অ্যান্ড স্কোয়ার খুব ভালোভাবে জিতেছে এবং তাদের সরকার সে একটা ভালো শক্ত ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসবে, এবং এই ম্যান্ডেটটা তাদের অনেক কিছু করার একটা মানে শক্তি দিবে, যেটা আর কি তারা মানে ব্যবহার করতে পারবে তাদের যে ডিফিকাল্ট ডিসিশনগুলো নিতে হবে সেগুলোর জন্য। কিন্তু ভাই, উৎসব মুখর ঐতিহাসিক এইসব ভাববেন, এই ইলেকশন সেরকম ইলেকশন ছিল না। কিন্তু উৎসব মুখর ঐতিহাসিক এই নির্বাচনকে আন্তর্জাতিক কমিউনিটি আমরা বলি, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, তারপর যারা নির্বাচনী পর্যবেক্ষক গেছেন, সবাই একদম মোটা দাগে এটিকে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন বলে দাবি করেছে। মানে তাদের বিবৃতিতে তাই এসছে। গ্রহণযোগ্য তো বটেই, কারণ যেহেতু এটা সুষ্ঠু ছিল, এখানে এটা মানে শান্তিপূর্ণ ছিল, এবং অ্যাকচুয়াল ভোটিং এ তেমন কোনো অনিয়ম কেউ লক্ষ্য করেনি, আমিও লক্ষ্য করিনি। সো ওদিক থেকে সুষ্ঠু, ঠিক আছে। কিন্তু যদি কেউ বলে এটা অন্তর্ভুক্তিমূলক ছিল, তাহলে তো আমি বলবো তারা একটা স্রেফ মিথ্যা কথা বলছে। আপনি কিভাবে এটাকে অন্তর্ভুক্তিমূলক বলবেন যখন বাংলাদেশের সবচেয়ে বড় দল, বা অ্যাটলিস্ট সেকেন্ড বড় দল, সেটাকে আপনি বাইরে রাখছেন, এবং তার সাথে তার কিছু মিত্র দলও বাইরে রাখছে? তাহলে আপনি কি করে বলবেন যে অন্তর্ভুক্তিমূলক? কারণ আপনি এই দলের যারা সমর্থক, যারা ভোট দিবে এই দলকে, তাদেরকে আপনি ডিসএনফ্র্যাঞ্চাইজ করে দিলেন, তাদেরকে আপনি নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ রেখে দিলেন। আপনি তাদেরকে বাধ্য করছেন হয় ভোট না দিতে, বাট অন্য কাউকে দিতে, যাদেরকে তারা আসলে দিতে চায় না, কিন্তু পরিস্থিতির কারণে বাধ্য হয়ে দিচ্ছে। সো এটা তো অন্তর্ভুক্তিমূলক হলো না, এটা একটু জোর জবরদস্তির মতো হয়ে গেল। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে অন্তর্ভুক্তিমূলক নিয়ে একটা ডিবেটও হয়ে গেছে ওখানে। তারা এটার একটা সদুত্তর দিতে পারেনি। তারা শুধু বলছে আমরা আসলে শুধু প্রক্রিয়াটি দেখেছি। ফাইন, প্রক্রিয়াটা ফাইন ছিল, প্রক্রিয়াটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং নির্বাচন কমিশন, এই অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী, পুলিশ, সবাই, প্রশাসন, সবাই এটার কৃতিত্ব দাবি করতে পারে যে তারা ভালো করে ম্যানেজ করেছে দিনটা। এবং আমি বলবো শুধু তারা না, বিএনপি এবং জামাত এবং অন্যান্য পার্টি তারাও দাবি করতে পারে যে আমরা আমাদের কর্মীদেরকে সংযত রেখেছিলাম বলেই এটা শান্তিপূর্ণ হয়েছে। সো সবাই কিন্তু এই নির্বাচনটাকে সংযত, শান্তিপূর্ণ এবং ত্রুটিবিহীন করার জন্য কাজ করেছে। ফাইন, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু ডোন্ট সে যে এটা অন্তর্ভুক্তিমূলক হয়েছে। এখানে একটা বিরাট জনগোষ্ঠীকে আপনি বাইরে রেখেছেন, তার চয়েস আপনি দেননি। কাজেই এইটার একটা রাজনৈতিক মাসুল এটা দিতে হবে, যে মাসুলটার একটা হচ্ছে যে সবাই যখন দেখবে এই জিনিসটা, এবং কিছু কিছু বিশ্লেষণ বের হচ্ছে ডেটা অ্যানালিসিস করে, যে যেখানেই আওয়ামী লীগের মানে ভোট বেশি থাকার কথা, সেখানে, এবং সেখানে বিএনপি যে এরকম ভোট পেয়েছে,
মনে হচ্ছে যে আওয়ামী লীগের যারা ভোট দিতে গিয়েছে তারা মূলত বিএনপিকে ভোট দিয়েছে। এবং এই যে বিএনপির যে 50%, আর 49% তার নিজের ভোট, আর জোট সঙ্গীদের নিয়ে 51%, সেটার একটা বড় অংশ, একটা সিগনিফিক্যান্ট অংশ, আমি বলবো সিগনিফিক্যান্ট অংশ, উল্লেখযোগ্য অংশ এসছে আওয়ামী লীগের কাছ থেকে। সো আপনি এই ইলেকশনের মাধ্যমে কিন্তু এই মেসেজটা যদি আপনি না নেন যে আওয়ামী লীগ বাংলাদেশে একটা রাজনৈতিক শক্তি যাকে আপনি ইগনোর করতে পারবেন না, যার সাথে আপনার ডিল করতে হবে, আপনার প্রবলেম রিজলভ করতে হবে, এইটা যদি আপনি স্বীকার না করেন তাহলে আপনি ভবিষ্যতের জন্য ঝামেলা জিয়ে রাখছেন। এটাই কি তাহলে এই ডিল, যেই ডিলের ইঙ্গিত আমরা পাচ্ছি? আমরা দেখলাম সরকার গঠনের পরপরই বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ের তালা খুলেছেন, সেখানে পতাকা উত্তোলন করেছেন। এইটা কি আপনার কাছে মনে হয় যে এটা আমার মনে তোমাদেরকে আমরা ভোট দিয়েছি, এখন আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য তোমাদেরকে জায়গা করে দিতে হবে? অর্থাৎ বিএনপির কি এই জায়গায় একটু মৌন সম্মতি রয়েছে বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হয় না এখানে কোনো ডিল হয়েছে। আমার মনে হয় এটা স্থানীয়ভাবে হচ্ছে। কারণ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানে যে স্থানীয় আওয়ামী লীগ সাপোর্টাররা ভোট দিয়েছে কিনা এবং তাদেরকে দিয়েছে কিনা, এটা তারা জানবে, কারণ স্থানীয়ভাবে এটা বোঝা যায়। সো তারা হয়তো স্থানীয়ভাবে বলছে ঠিক আছে, এখন আর সেই ভয় নেই, সেই মব তো তৈরি করতো জামাতে ইসলামী, বিএনপির লোকরাও করতো, যে আওয়ামী লীগের অফিসে তালা দেওয়া বা তাদের অফিস ভাঙচুর করা, তাদের অফিস দখল করা, এগুলো তো শুধু জামাত করেনি, এগুলো অন্যান্যরাও করেছে। তো এখন বিএনপি যদি বিরত থাকে সেটা থেকে, এবং বিএনপি যদি আওয়ামী লীগদের সমর্থকদের অভয়টা দেয় যে আপনারা আপনাদের অফিস খুলতে পারেন, আমরা আপনাদেরকে বাধা দিব না, তাহলে হয়তো অন্য শক্তি যারা আগে আগে এটা বাধা দিত তারা হয়তো আর এগিয়ে আসবে না। কারণ এখন জানে যে তারা সেই মানে ইম্পিউনিটি যেটা ছিল, তারা যা খুশি তা করতে পারতো, সেটা হয়তো করতে পারবে না। এবং আপনি দেখবেন আজকে সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু এইটার উপর একটা জোর দিয়েছেন যে এই মব ভায়োলেন্স এইটা একদম বন্ধ করে দিবে, মানে দেওয়ার অঙ্গীকার করছে সে। যে মব ভায়োলেন্সের কারণেই কিন্তু এই যে এইসব ঘটে। আপনি 50টা 100টা লোক জোগাড় করে লাঠিসোঁটা নিয়ে একটা অফিসে গিয়ে হামলা করলেন, কারো কিছু করার নেই, কারণ পুলিশ এগিয়ে আসবে না আপনাকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু এখন যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে আমি মব ভায়োলেন্স বন্ধ করব, তাহলে তাকে সব জায়গায় পুলিশ পাঠাতেই হবে, এবং পুলিশের উপর নির্দেশ থাকবে যে মব দিয়ে আর যেন কোনো এর ধরনের সন্ত্রাস সৃষ্টি না করা হয়। তো সেটা একদিক থেকে অন্যান্য দলকে, এমনকি আওয়ামী লীগকে অভয় দিবে যে তারা কার্যক্রম শুরু না করুক, অন্তত অফিসগুলো তারা খুলতে পারবে।